আজ আমরা দেখলাম সরকার একটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটি তারা 11 দফা একটি নির্দেশনাও দিয়েছে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং এই সংক্রান্ত যে নির্দেশনাগুলো কি করছে আসলে সরকার এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। মানে এটা শুরুটা হয়েছে মাত্র। যদি আমরা তেলের মজুদের কথাও বলি 30-40 দিনের মতো, অর্থাৎ সামনের সময়টা আবার বিকল্প পথও খোঁজা হচ্ছে, সেই জায়গাগুলোতে সরকারের আসলে প্রস্তুতিটা কি? আসলে আপনি দেখেন যে বিএনপি সরকারটা যে সরকার গঠন করেছে এখন 1 মাস কিন্তু হয়নি। এর মধ্যে একটা বিশ্বের চাপিয়ে দেওয়া একটা যুদ্ধর সম্মুখীন হয়েছে বিএনপি। যদিও যুদ্ধটা যে কথা আলতাফ ভাই চমৎকারভাবে বলেছে ইরান বাগে, কিন্তু এইটা কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্ব দেশগুলোর উপর কিন্তু সরাসরি ইম্প্যাক্ট পড়ছে। কারণ আপনি জানেন জ্বালানির ব্যাপারে আমরা কিন্তু অনেকটা মিডল ইস্টের উপর নির্ভরশীল। বিশেষ করে আমাদের তৈল এবং এলএনজি যেটা আমরা আমদানি করি সেটা কাতার এবং দুবাই থেকে আমরা বেশি আমদানি করে থাকি। এখন কিন্তু আমাদের যোগাযোগ নেটওয়ার্কটা অনেকটা বন্ধ হয়ে গেছে। এখন দুইটা সংকট, একদিকে জ্বালানি সংকট যেমন আমরা মোকাবেলা করছি, পাশাপাশি আমাদের অর্থনীতিটাকে টিকিয়ে রেখেছে কিন্তু রেমিটেন্স। আমাদের রেমিটেন্স প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জিনিসটা হবে আপনার এই তৈলের সংকট হয়তো শুধু আমাদের না, অনেক দেশেরই এইটা হবে, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় বিপদটা অপেক্ষা করছে সেটা হলো যদি আমাদের রেমিটেন্স যোদ্ধারা ফেরত চলে আসে, তারা যদি কর্মহীন হয়ে যায়, সেটা আমাদের অর্থনীতির উপর কিন্তু একটা চরম প্রভাব পড়বে। আপনি দেখবেন যে বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে অর্থনৈতিকটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সের কারণে এটা কিন্তু এখন $37 বিলিয়ন আমরা নিয়ে এসেছি। কিন্তু তারপর এখানে বিতর্ক আছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের আমাদের কিন্তু আমরা কোনো ইম্পোর্ট করি নাই তেমন। যদি ইম্পোর্টের পারমিশনটা সরকার আবার ওপেন করে সেই ক্ষেত্রে আপনার টোটাল রিজার্ভ কিন্তু নেমে যেতে পারে, একটা কিন্তু আশঙ্কা আছে। এরপর যদি এই আমাদের রেমিটেন্স আসাটা বন্ধ হয়ে যায় সেটা কিন্তু একটা মারাত্মক ইম্প্যাক্ট পড়বে। ইতিমধ্যে আপনি দেখেছেন তৈলের দাম প্রায় বিশ্বের বাজারে 10% বেড়ে গেছে। আর তারপর সরবরাহ যে জায়গাটা যে হরমুজ প্রণালী সেটা আবার ইরান বন্ধ করে দিয়েছে। সুতরাং একটা চরম একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কিন্তু পড়ে যাচ্ছে। অন্যদিকে আরেকটা ইন্টারনাল যে আমরা এটা ম্যানেজমেন্ট করব সেই অবস্থাটাও কিন্তু নাই, কারণ সরকারটা মাত্র আমি বলেছি 1 মাসের মতো সময় হয়েছে। আমাদের ইন্টারনাল যে রিসোর্সগুলি আছে, অর্থাৎ আমাদের গ্যাস কূপগুলিকে আবার এটাকে রেনোভেশন করা অথবা নূতন কূপ অনুসন্ধান করা অথবা আমাদের উৎপাদন বাড়ানো, আমি এটা জানি না যে কতটুকু আমাদের সক্ষমতা আছে যে এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য আমরা কতটুকু প্রোডাকশন বাড়াতে পারবো। এখন এটা তাইলে কি হবে, তাহলে আমাদের কিন্তু একটা রেশনিং সিস্টেম করতে হবে। আপনি দেখবেন ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হয় তাহলে ইউরোপের মতো ধনী রাষ্ট্রগুলোও কিন্তু রেশনিং সিস্টেমে চলে গিয়েছিল, যে দিনের বা রাতের একটা নির্দিষ্ট সময় লোডশেডিং করে কিন্তু তারা মেকআপ করেছে। ইতিমধ্যে দেখবেন যে আমি মনে করি ইতিমধ্যে খুব একটা ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি ওনার অফিসের যে লাইটিং সিস্টেমটা অনেকটা নিয়ন্ত্রণে আনতে বলেছে এবং জনগণকে আহ্বান জানিয়েছে যে জনগণও যাতে এই পদ্ধতি অবলম্বন করে। তাই সুতরাং আমরা জানি, দেখবেন গত আওয়ামী লীগের সরকারের আমলে আমরা দেখেছিলাম যে আমাদের প্রায় 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু সেখানে আমাদের গ্যাস দরকার, সেখানে আমাদের কয়লা দরকার, সেখানে আমাদের তৈল দরকার। কিন্তু তৈল যদি না হয় তাহলে ইন্টারনাল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কতটুকু পারবো এটা একটা বিবেচ্য বিষয়। সেক্ষেত্রে কয়লা আমাদের কতটুকু মজুদ আছে এটা একটা দেখার বিষয়, কারণ কয়লাতে জ্বালানির সবচেয়ে প্রোডাকশন কস্ট কম, পার ইউনিট 4 টাকা থেকে 6 টাকা। কিন্তু আপনার তৈলে যদি আমরা করতে যাই সেইটার প্রায় 16 টাকা থেকে আপনার 27 টাকা পর্যন্ত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। তা আমার মনে হয় আমার একটা এখানে কাজ হবে যে সরকার যদি এটাকে ইন্টারনাল ম্যানেজমেন্টটা করে, আমাদের কতটুকু আমরা গ্যাস বেশি উৎপাদন করে আমরা জ্বালানির দিকে আমরা নিয়ে যেতে পারি, অথবা কয়লাটাকে যদি আমরা আরও বেশি করতে পারি, অথবা কতটুকু কয়লা আমাদের মজুদ আছে, এইগুলি বিষয় যদি বিবেচনা করি আমার মনে হয় এই ক্রাইসিসটা আমরা অনেকটা মোকাবেলা করতে পারব। আচ্ছা, জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন যে আতঙ্কিত হওয়ার কারণ নেই, পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। এরই মধ্যে আপনি শুনছিলেন যে 5টি সার কারখানা বন্ধ হয়েছে গ্যাস সংকটের কারণে। এছাড়াও আপনি নিজেও যেই ক্রাইসিসগুলোর কথা বলছিলেন, এর মধ্যে তাহলে নিয়ন্ত্রণটা কোথায়? না, নিয়ন্ত্রণ তো সরকার করতে হবে, আপনার করা ছাড়া তো উপায় নাই, কারণ জনগণকে তো একটা স্বস্তির সংবাদ দিতে হবে। এটা এখনো একটা আমি মনে করি একটা পথ আছে যে কয়লা ভিত্তিক আমাদের যেটা দিনাজপুরে যে কয়লা, ওখান থেকে যদি দ্রুত আমরা কয়লা উৎপাদন করতে পারি, অথবা যদি আমরা আমাদের যে গ্যাস ফিল্ডগুলি আছে এগুলোকে রেনোভেশন করে যদি আপাতত যদি আমরা কিছু অতিরিক্ত গ্যাস উৎপাদন করে বিভিন্ন শিল্প কারখানা যদি আমরা সরবরাহ করতে পারি, হয়তো ক্রাইসিসটাকে মোকাবেলা করা যাবে। না, কিন্তু এটা তো নেক্সট 1 to 2 মান্থসের মধ্যে পসিবল না। না, এইটা অনেক সময় আমরা শুনি আমাদের জ্বালানি বিশেষজ্ঞরা বলে যে একটু রেনোভেশন করলে আমরা এত মেগাওয়াট আমরা আরো বেশি উৎপাদন করতে পারবো। ক্রাইসিসের সময় তো আপনি কিছু স্টেপ নিতেই হবে, এছাড়া তো উপায় নেই। আচ্ছা, কিন্তু এই যে নিয়ন্ত্রণে থাকার যে মেসেজটা আপনি বলছেন যে জনগণকে আশ্বস্ত করার জন্য সরকার দিচ্ছে, কিন্তু জনগণ তো আশ্বস্ত হচ্ছে না, লাইন পড়ে যাচ্ছে পেট্রোল পাম্পে। আমি একটা জায়গায় আমি আশ্বস্ত, ধরেন আমরা আওয়ামী লীগের আমলে শুনেছি যে বাংলাদেশে প্রায় 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে।
কিন্তু আমাদের দরকার কত 14 থেকে 15,000 মেগাওয়াট হলে আমাদের 1 সেকেন্ডের জন্য আমাদের লোডশেডিং হবে না। অর্থাৎ ওই সময় রেন্টাল কুইক রেন্টালের নামে একটা দুর্নীতির একটা ফ্যাক্টরি তারা খুলেছিল। তা আমার মনে হয় যদি 14,000 মেগাওয়াট লাগে, আমরা যদি একটু রেশনিং সিস্টেম করি, তাহলে আমার মনে হয় অনেকটা কমিয়ে নিয়ে আসা সম্ভব, ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব।